যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আপনাকে রাসেল ভাই সুখবরটা আপনিই দেন। আচ্ছা আলিফ, মানে রিসেন্টলি আলিফ হচ্ছে একটা মানে রিসেন্টলি ফাদার্স ক্লাবে জয়েন করেছে, বাবা হয়েছেন এবং তার একটা ফুটফুটে ছেলে হয়েছে। তো আমরা তার জন্য দোয়া করছি সবাই এবং আশা করি তার সুস্বাস্থ্য কামনা করি এবং যেই স্বপ্ন আলিফ তার সন্তানকে নিয়ে দেখছে সেই স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন সেই প্রার্থনা করি। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। 5 মাস পরে আসছি আজকে। জি। তো ঘটনা বলার আগে, শুরু করার আগে আসলে এই রিসেন্ট কিছু দিন যাবত আর কি আমার ওয়াইফের ডেলিভারির আগে দিয়ে আর কি প্রায় সপ্তাহ 2 আগে থেকে বেশ কিছু জিনিস অবজার্ভ করি বাসার ভেতর। আসলে যার সাথে ঘটে যায় আমরা উপর থেকে এতটা ফিল করতে পারি না, কিন্তু যখন নিজের সাথে নিজের ঘরের মধ্যে হালকা কিছু টের পাই তখনই মাথার মধ্যে চমকে ওঠে যে যেই ঘটনা পাচ্ছি সেটাকে আমরা হয়তো অবিশ্বাস করে উড়িয়ে দিচ্ছি, কিন্তু ঘটনা যাদের সাথে ঘটছে তারা তো আসল জিনিসটাই ফিল করে। যাই হোক, রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ, অনেকেই নতুন এসছেন তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একটা বড় ভাইয়ের, আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে। এটা 3তলা বাড়ি এবং 3তলা বাড়িটার 3তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন ও বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরও 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমের যে হামজা ভাই তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বললো যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেশার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম তিনি আসলে করছে কি, তো দেখি কি মানসিকভাবে অসুস্থ হতো। আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা, তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা। তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লিখতো খাতার মধ্যে। আসলে কি লিখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3তলা এবং ওনারা 3তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা। তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাইয়ের থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্টগুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা।
সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে হুম হুম। আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2-1 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে ওই আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমনভাবে ঝুলে পড়ে রাসেল ভাই যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানে শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো? তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই ওই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো না, ছাদে কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ। ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত, এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই। এবং ছাদে কাঠের দরজা, এত বড় তালা, এই তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসার উদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসার উদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে। ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, কিন্তু তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে সে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কীভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল, চাবি ছাড়া তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাব, রাইট। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব উনি নিচে নেমে আসলো নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, একটু কম কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়িওয়ালাকে কনভিন্স করে বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন ভাই একদিনও মিস নেই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়িওয়ালার কাছ থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে যেয়ে, তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজোরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছুই নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট। 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসার উদ্দিনকে নিয়ে তার কৌতূহলবশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি, আসলে কেউ নাই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে তারপর সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও তো এরকম না, ছোট।
তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে। তো ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। তিনতলা বাড়ির নামটা কি? আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বীভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভেঙে ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন এটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমনভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টিতে তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তায় ওনারা ট্রাই করলেন, ওরা রাত্রে দরজা খুললেন না। পরের দিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু, ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই আর না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না, আসলো না, রাস্তা 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন এই যেরকম আমাদের আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কীভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, আমার কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহা ওনারা মানে মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি তোমরা চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে জাজ করতে যেত না যে বাড়ির পেছনে কি আছে না আছে, এগুলি দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই এই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই, তো খবর নেই। এর মধ্যে উনি ভয়েই কাটেছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না, আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে, জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে রুমের দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা, বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা অবয়ব, মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা আমাকে যখন তোমরা খুঁজে পাবা না, এই জায়গায় সার্চ করবা, লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি, মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজগুলো যায় আর কি,
তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে রক্ত, শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি। এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটার থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে। বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরও লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়। অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সব কিছুই নাই ওখানে। মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছে যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা ঘটে। খাতায় লিখে সেই ছবি দেখাটা, লিখে সেখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গাটা। সেটা খুবই তো অলৌকিক। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি কোনো ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না। নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করার কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই। তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে, সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকেই, হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায়, আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই, তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন, বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো এটা শোনার পরে পরিস্থিতি আসলে বেরিয়ে আসতে পারে না। হ্যাঁ, ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে, এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয়, তিনি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। এর কারণে রাসেল ভাই, ওই যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু পারিবারিকভাবে আমি যখন রিকোয়েস্ট করি, তারা আমাকে পারমিট করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক একটা সিচুয়েশনে পরিবার লোকজন পড়ুক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম, মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঘটনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ।